গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হালকা হালকা গরম পড়ছে, তো কেমন আছেন আপনারা? এখনও গরম পড়ার ঢের দেরি, তো সেই গরমে আমাদের যে কী হাসপাস অবস্থা হবে আপনারা সবাই সেটা জানি। তো এখন এই হালকা গরমে একটু একটু এনজয় করে নেওয়া যাক। তো কিছু মানুষের এসি কিন্তু এখন থেকে চালুই হয়ে গেছে। যেমন আমার এক বন্ধু আছে, তাদের বাড়িতে এসি কন্টিনিউ চলছে। সে আমাকে বলেছে তার নাকি মার্চের প্রথম দিক থেকেই চলে। আমার বোনের ঘরেও চলছে, বাট আমার ঘরে এসি নেই, আর চালানোরও সত্যি কথা বলতে আমি প্রয়োজনই বোধ করি না। যাদের বাড়িতে এসি আছে তাদের থেকে আমি শত সহস্র দূরে থাকার চেষ্টা করি। তো যাই হোক, গরম, এসি, ফ্যান, হাওয়া সব রকম গল্প হয়ে গেছে। তো এত বক করতে করতে আমার সকালে চা কিন্তু কমপ্লিট। তো আজকে আমি একটুখানি আমার জন্য ওই গ্রিন টি, রচা যাই বলেন না কেন সেটাই করে নিয়েছিলাম। আর তারপর করলাম কি, বাবুইয়ের উঠতে এখন যেহেতু দেরি আছে, তো আমি ভাবলাম চলো আগে আমি দুধ গরমটাই করে নিই। তো ওর জন্য দুধটা আমি ইন্ডাকশানে গরম বসিয়ে দিলাম, আর তারপর আমি একদম গরম গরম চা খেয়ে নিলাম। তো সকালের আমি ব্রেকফাস্টের জন্য একটুখানি তরকারি করেছিলাম, যেটা হচ্ছে ওই বিনসের তরকারি। কারণ হচ্ছে তমাল না একদম বিনসের তরকারি খেতে ভালোবাসে না, আর খাবো সেই আমি। বাবুইও খেতে ভালোবাসে না, তবে ওকে আমি জোর জবরদস্তি দিলেও খেয়ে নেবে। তো ওই বিনসের তরকারিটা দিয়ে আমি আজকে রুটি খেয়ে নেবো। আর রুটিটা কিন্তু ডেফিনেটলি বাসি রুটি। তো সকালবেলা আমি কিছুই আজকে টিফিন রেডি করিনি। তো এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, একটা সিটি পড়ে গেল, গিয়ে বন্ধ করলাম। আর এদিকে বিছানাটা হাফ গুছিয়েছিলাম, আর হাফ গোছানো এখনও বাকি। তো ভাবলাম চলো বিছানাটা তুলে নিই। আর এই যে ঠাকুরের বাসন মেজেছি, সেটাকে প্যাকিংও করেছি, কিন্তু আমার ঠাকুরের বাসন ওপরের একটা টাঙ্কে থাকে, তো সেখানে পর্যন্ত এখনও পর্যন্ত সেখানে আমি সেটা তুলতে পারিনি। তো এদিকে আমার বিছানা গোছানোও কমপ্লিট। আর যে এক্সট্রা জিনিসপত্রগুলো থাকে খাটের ওপরে, সেগুলোও আমি একদম ওই বক্সের মধ্যে দিয়ে দিলাম। তো ঘর গোছানো কমপ্লিট। আর এদিকে বাবুই এখনও ঘুম থেকে ওঠেনি। ওই কে জানি বদমাইশটা কখন ঘুম থেকে উঠবে। তো এদিকে ঘর দৌড় আমি গুছিয়ে নিলাম, আর আমার পেয়ে গেছে কিন্তু বেজায় খিদে। বাবুই যখন উঠবে, তো তরকারিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেই তরকারি দিয়ে আমি এখন একখানা বাসি রুটি নেব আর খেয়ে নেব। আর তমাল গেছে বাজারে, তমাল যদি বলে খাবো তো ওকেও দিয়ে দেবো, মেবি ও বাসি রুটি খাবে না। ওই যে বললাম, তমাল বাজারে গিয়েছিল, বেশ কিছু আনাজপত্র সব নিয়ে এসছে। আর গরমকালের বিশেষত সেরকম কোনো আনাজ নেই, তো লতি নিয়ে এসেছিল। লতি আমার কিন্তু ভারী ভালো লাগে খেতে। আর এই লতি খাওয়াটা আমি এই রানাঘাটে এসেই শিখেছি, মানে আমার শ্বশুরবাড়ি। আমার মায়ের কাছে এসে লতিমতি মোটেই খাওয়া হতো না, কারণ আমাদের বাড়িতে এগুলো পছন্দ করে না খুব একটা কেউ। তো জিনিসপত্রগুলো আমি আনাজপাতিগুলো ধুয়ে দিলাম। আর পেঁয়াজগুলো তো ধুই না, পেঁয়াজগুলো নিয়ে ঘরে ঢুকছি, দেখলাম একটা প্রজাপতি। ছোটোবেলায় প্রজাপতি দেখলে যা এক্সাইটেড হয়ে যেতাম, মানে ছোটোবেলায় যেখানে এক জায়গায় পড়তে যেতাম, তো সেখান থেকে পড়ে ফেরার সময় অনেক প্রজাপতি থাকতো একটা বাগানের ধারে। আর আমি আমার বন্ধুরা মিলে প্রজাপতি ধরতে ধরতে না স্কুল যাওয়ার টাইমে পেরিয়ে যেতাম। মা কি বকা দিত। ছোটোবেলায় সাঁতারও কাটতে যেতাম, সেই সাঁতার কাটতে গিয়েও স্কুল যেতে দেওয়া, মানে স্কুলে পৌঁছানোর জন্য রোজ দেরি হতো, আর রোজ মা মারতো। যাই হোক, সেই সব দিনগুলো চলে গেছে। এবার আমি সবাই বুড়ি হয়ে গেছি, বড় তো দূরের কথা। যাই হোক, তো এদিকে বাবুই উঠে পড়েছিল, ওর ঘরের বিছানাটা তুলে দিলাম। আর ওই যে বললাম না মুখটাকে বিশ্রী করবে, হ্যাঁ একদম মুখটাকে বিশ্রী করছে ওই তরকারিটাকে দেখে। তাই বললাম যাই হোক চুপচাপ খেয়ে নে। তো ওকে আমি খেতে দিয়ে দিলাম। আর একটুখানি রুটিতে না আটাটা একটু বেশি ছিল বলে একটু ঝেড়েও দিলাম। তো এদিকে আমি আমার মতো রান্না বসিয়ে নেবো। আর আমার ওপর ওস্তাদি করে কাপটা ফেলে দেবার, মানে গ্লাসটা ফেলে দেবার ভয় দেখাচ্ছে আমাকে, এত বদমাইশ। তো এদিকে আমি আবার রান্নাটাও করে ফেলবো। তো ওই যে লতিটা আমি প্রথমে ওই সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাকে আমি জল দিয়ে ছেঁকে নিলাম। আর তারপরে তেলের মধ্যে কালো জিরে, হচ্ছে গিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি আদা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়ে সেদ্ধ লতিগুলো দিয়ে দিই, আর একটুখানি লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিই। এই রান্নাটা ওই যে বললাম আমার বাড়িতে কোনো দিনই শিখিনি আমি, এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। প্রথম প্রথম ভাবতাম মেয়ে আবার কেমন খাবার রে বাবা, মানুষ খায়। তো দেখলাম মানে জাস্ট অসাধারণ বললেও কম হয়ে যায়। আর তমালের না এক্সট্রা অন্যরকম করে কিছুই ভালো লাগে না খেতে। আমি দু এক জায়গায় অন্য বন্ধুদের দেখে করেছিলাম রান্না, কিন্তু তমালের মোটেই পছন্দ হয়নি। তারপরে আমি একটুখানি পটলের তরকারি করব। তো পটলের তরকারিটাও একদম সিম্পল। তো এই পটলের তরকারিটা আমি একবার ফুলিয়ায় গিয়েছিলাম। তো ফুলিয়ায় শাড়ি কিনতে গিয়েছিলাম দুপুর দুপুর। তো চায়ের দোকানে গিয়ে পেয়েছিল জোর খিদে, তো সেখানে না রুটির সাথে এই পটলের তরকারিটা আমি খেয়েছিলাম।
তো সেরম কিছুই না, একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা ঠুকে নিয়ে তেলের মধ্যে ওই একটু পাঁচ ফোড়ন দিয়ে ডাইরেক্ট এই মশলাটা আগে দিয়ে তারপরে এই আলু আর পটলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে বাস, আর সেরকম কোনোই মশলা লাগে না। তো আমি সবই মোটামুটি দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম। রান্নাবান্না আজকে একদম সিম্পল, কারণ হচ্ছে বিকেলবেলা না আমাদের এখানে একটা পুজো হচ্ছে, তো ভেবেছি সেই পুজোয় যাব। আর আমার দুজন খুব প্রিয় মানুষ আছে, তাদের সঙ্গে আমি আপনাদের অবশ্যই একদিন সাক্ষাৎ করিয়ে দেবো। তো তারা আমাকে বলেছে কাকিমণি ওই পুজোয় থেকে ভোগ প্রসাদ দেবে। তো ওই ভোগ প্রসাদে ও বলেছে যে একটা মালসাতে নাকি সবার হয়ে যাবে, 4 জনের আমাদের। তো সেই জন্য বিকালে রান্নার কোনো চাপ নেই। তো ওই ভোগ প্রসাদ খাবো বলে ভেবেছি তাহলে এইবেলা একদম সিম্পল কিছু রান্না করে নেব, কারণ ভোগ প্রসাদ যাই হোক অনেকটা করেই তো, মানে পোলাও খিচুড়ি অনেক কিছুই থাকবে, সেই জন্য। তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। ভাতটাও আমি উপর দিয়ে নিলাম, আর এদিকে ডালটা ঢেলে নিলাম, বাস। তো ডালটা খুব একটা বেশি করতে লাগেনি, এইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে। আর তরকারিটাও ঢেলে নিলাম, তবে তরকারিটা কিন্তু আমাদের তুলনায় একটু বেশি হয়েছে। রান্নাবান্না কমপ্লিট, কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো নিজেই মেজে ফেললাম, কারণ নিজের কাজ নিজে করাই ভালো, এটা আমার সব সময়তেই মনে হয়। কারণ অন্যের ওপর ডিপেন্ড করব আমি, তার থেকে কিছু আশা করব, আর সেটা যখন পাবো না তখন মনটা ভারী খারাপ হবে। তার থেকে দরকারই নেই কারোর থেকে কিছু আশা করার। তবে আমি আমার বরের ওপরই সবচেয়ে বেশি ডিপেন্ড করে চলি, আমার বর ছাড়া আমার গতি নাই। আমি খুব প্রাউড ফিল করে বলি আমার বরের মতন বাবা বর হয় না, আমার পারফেক্ট পার্টনার। মানে আমি যাই অন্যায় করি দুষ্টুমি করি সব কিছু মানে সামলে নেওয়ার চেষ্টা করে। দোষ আমার থাকলেও আমি চিৎকার চেঁচামেচি করে একদম ঘর বাড়ি মাথায় করে ফেলি, পরে ভাবি আমারই দোষ ছিল, কিন্তু স্বীকার করি না কোনো দিন আমি আমার দোষ ছিল। তমালি বেচারা মানে এটা নিয়ে নেয়, সেই জন্য বলি ও ছাড়া আমার গতি নেই। জীবনে পারফেক্ট পার্টনার থাকাটা কিন্তু জরুরি, তাই সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে সব রান্নাও কিন্তু এদিকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমি খেতে বসে গেছি। আজকে যেহেতু লতি হয়েছে, আজকে আমি সবার আগে খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে খেতে। অ্যাকচুয়ালি তা না, বাবুই খুব বেলায় খেয়েছে তো সেই জন্য ওর এখন খিদে নেই। শুধু কি বরের কথা বললে হবে, ছেলেও আমার লক্ষ্মী ছেলে। এই যে আমার শাড়িটাকে উনিই ধরে দেয়, শাড়ি টাড়ি যখন কেউ ঘরে থাকে না ওই আমার সব। তো অ্যাকচুয়ালি যে বললাম না সকাল তখন যে আমরা একটু বেরোবো আজকে, তো একটুখানি সাজুগুজু করে নিলাম, আর উনি আমার শাড়িটা ধরে দেন প্রত্যেকবার। তো উনি আমার শাড়িটা ধরে দিল, আর আমি একদম সুন্দর করে সাজুগুজু করে অনেক দিন পর বেরিয়েই পড়লাম। আমাদের এখানে আজকে বললাম পুজো হবে, তো একদম সেজে গুজে অনেক দিন পর সাজুগুজু করে যেতাম, হেভি করে সেজে ফেলেছি, এত সাজলে নিজেরই মাথা খারাপ হয়ে যায়। তো সেজে গুজে বেরিয়ে পড়লাম মেলায়। ও মা, মেলায় ঢুকে দেখি প্রবেশ নিষেধ। তো আমি বাবুইকে ডেকে জিজ্ঞেস করলাম, বাবু প্রবেশ নিষেধ, ঢুকছিস কেন? বললো মামা আপনার আর আমার নয়, সাইকেলের গাড়ির। তো আমি তো ব্যাপারটা জানতাম, কিন্তু আমি তুই আর কি মারলাম। আর এই মেলার ভিড় দেখে আমার মাথার হাত, কেন আমি 15 বছরে এই ফার্স্ট এসেছি এখানের মহিষমর্দিনী পুজো। এই ছিল আমাদের মহিষমর্দিনী তলার পুজো। তো পুজো মণ্ডপ ছিল বেশ জমজমাট। তো ব্লগটাও আমি আজকে এখানে তাহলে শেষ করলাম, ভালো লাগলে পাশে থাকবেন, থ্যাংক ইউ।